তবে বেশি দিন নিও না, কেমন? মানহা কিছু বলল না, মুখ মুচড়ালো। আসছে বেশি দিন সময় নিও না ঢং। ইহা বলল। তা ঘুমাবে কই? মানহা ভ্রু বাঁকিয়ে বলল। ঘুমাবো কই মানে? ইহা পায়ের ওপর পা তুলে বলল। একটু আগে না বললে স্বামী স্ত্রীর সম্পর্ক না ভাবতে? তাহলে যদি সম্পর্ক বাদ দেই, তুমি আমার সাথে ঘুমাবে কি পরিচয়? অহেতুক কথা বলবেন না। ঘুমানোর সাথে স্বামী স্ত্রী এলো থেকে? আপনি এক পাশে, আমি অন্য পাশে, ব্যাস কাহিনী খতম। কিন্তু আমি তো বউকে না জড়িয়ে ঘুমাবো না। কোলপালে শালমারিতে ঢুকিয়ে ফেলেছি। তাই আমার সাথে ঘুমাতে চাইলে এখন এরকম করেই ঘুমাতে হবে। তুই রাজি? মানহা গম্ভীর কণ্ঠে বলল। একটু আগে আপনাকে কি বললাম? আপনি কি আমার কথা বুঝেননি? বুঝেছি। তো বুঝলে এক কথা বারবার বলেন কেন? আমার প্যানিক অ্যাটাক আছে এসবে। তবু ইত্রামি করছেন কেন? এগুলো ফান মনে হচ্ছে আপনার? মানুষ যেসবে ভয় পায় সেসবকে জয় করতে হয়। ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেলে বা দূরে দূরে থাকলে কি এর সমাধান হবে? এখন ফোবিয়ার জন্য দূরে থাকলে কিন্তু একটা সময় তো ঠিকই এগিয়ে আসতে হবে। তখন তাই ধীরে ধীরে সহজ হওয়ার চেষ্টা করা উচিত। সেটা সময় অনুযায়ী হবে। এখন এত কথা বলার প্রয়োজন নেই। অনেক রাত হয়েছে, এখন ঘুমাবো। আমার ঘুম পাচ্ছে। বলেই চেয়ার থেকে উঠে বিছানায় শুয়ে পড়ল। ইহাব নাক কুচকে বলল। শালার জীবন, বিয়ে করো যে, বিয়ে না করো সেই। আলটিমেটলি যেই লাভ সেই কুতু। শুনশান রাস্তায় কালো ডোরাকাটা রঙের লং কোটে আবৃত একজন হেঁটে আসছে, হাতে ব্যাগ জাতীয় কিছু। লোকটা বিশাল আলিশান বাড়ির সামনে থামলো। সে ব্যাগ থেকে রোপ বের করে সেটার সাহায্যে বাড়িটির উঁচু দেয়াল চপকালো। খুবই ধীরে ধীরে সামনে এগোতে লাগলো। তবুও মধ্যরাতের এই নিরিবিলি পরিবেশে বুটজোতার হালকা খটখট আওয়াজ শোনা গেল। লোকটা আশেপাশে পর্যবেক্ষণ করে বারান্দায় ক্যারাবিনা অর্থাৎ ধাতব লক যার সাহায্যে উপরে উঠে গেল। লোকটি বারান্দায় থাই গ্লাস খুলে ভিতরে প্রবেশ করলো। ঘরটি ড্রিম লাইটের হালকা আলোয় আলোকিত হয়ে আছে। সেই আলোতে একজনকে বিছানায় শায়িত দেখলো। লোকটি তার নীল চক্ষু দ্বারা বাজে ন্যায় আশপাশ পর্যবেক্ষণ করে ফেলল। শেল্পের নিকটে গিয়ে অনেকক্ষণ খোঁজাখুঁজি করে নিজের কাঙ্ক্ষিত জিনিসটি পেল। জিনিসটি হাতের মুঠোয় নিয়ে ক্রূর হাসলো। বিছানার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল। Your game is finished. ঘুম থেকে উঠে মারওয়ানের মাথা ভার ভার লাগছে। আজকে অন্যান্য দিনের তুলনায় মাত্রা অতিরিক্ত ঘুমিয়েছে। আশেপাশে তাকিয়ে কাউকে দেখলো না। সবাই ঘুম থেকে উঠে পড়েছে তার মানে। মারওয়ান আড়মোড়া ভেঙে ঘড়ি দেখলো, 12:30 বাজে। আজকে লিলিপুটের ছাও কেউ তার ঘুম ভাঙায়নি। অদ্ভুত। মারওয়ান ব্রাশ নিয়ে কলপাড়ে গেল। মুখ ধুয়ে রান্নাঘরে উকি দিয়ে দেখলো আর রান্নাঘরে কেউ নেই। তার ভ্রুজোড়া বেঁকে গেল। বাড়ি এত নিস্তব্ধ কেন? মারওয়ান ঘরে গিয়ে ব্রাশ রেখে বেরিয়ে এসে জোরে ডাকলো। মাহাদি, মাহফুজ, কোথায় তোরা? মাহফুজ ঘর থেকে বেরিয়ে বড় ভাইয়ের সামনে দাঁড়ালো। মারওয়ান বলল। বাড়ি এত নিশ্চুপ কেন? সবাই কই? মাহাদি কিছুক্ষণ চুপ থেকে বলল। আম্মা ঘরে শুয়ে আছে, মেজো ভাইয়া কাজে, আর আব্বা কি হলো আব্বা? কি? আব্বা ভাবিকে তার বাপের বাড়িতে রাখতে গেছেন। মারওয়ান আর কিছু বলল না, চুপচাপ হেঁটে ঘরে চলে গেল। মাহফুজ ভারী অবাক হলো। বউ বাচ্চা চলে গেছে শোনার পরও কোনো হেলদোল নেই। একটা মানুষ এত নির্লিপ্ত কি করে হতে পারে? মারওয়ান ঘরে ঢুকে প্যান্টের পকেট থেকে সিগারেট বের করে তা ধরিয়ে টানতে লাগলো। তারপর কালকে শার্টের পকেট হাতে চিঠিটা বের করলো। চিঠিটা বারবার পড়লো, তারপর উঠে শার্ট গায়ে জড়ালো। চিঠিটা ছিঁড়ে টুকরো টুকরো করে লাইটার দিয়ে পুড়িয়ে ফেলো। পোড়ানো শেষ হলে ঘর আটকে বেরিয়ে পড়লো গন্তব্যে। নাসিরউদ্দিন বহুদিন পর মেয়েকে দেখে তব্দা খেয়ে গেলেন। যখন হুঁশে ফিরলেন তখন জোরে নিশাতের মাকে ডেকে উঠলেন। রাবেয়া খাতুন রান্নাঘর থেকে হাত মুছতে মুছতে বেরিয়ে এলেন। নিশাতের মা বাবাকে দেখে চোখের পানি ছেড়ে দিল। রাবেয়া খাতুন মেয়েকে দেখে সবকিছু ভুলে দৌড়ে গিয়ে জাপটে ধরে কেঁদে উঠলেন। নিশাতও তাল মিলিয়ে কাছে। নাসিরউদ্দিন নিজের চোখের কোনা মুছে দাঁড়িয়ে রইলেন। নিশাত মাকে ছেড়ে বাবাকে ধরে কেঁদে দিল। নাসিরউদ্দিন বহু কষ্টে চোখের পানি আটকে রেখেছেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। সে ছোট নিশাত আজ কত বড় হয়ে গেছে। মেয়েকে চোখে দেখাও দেখেনি আজ অনেকগুলো বছর। বিয়ে হয়ে গেলে মেয়ে বুঝি এত বড় হয়ে যায়? তার সেই ঘর মাতিয়ে রাখা মেয়েটা কতদিন পর বাবার বাড়ি আসলো। নাসিরউদ্দিন ভাঙা কণ্ঠে বললেন। বাড়ির কথা মনে পড়লো তাহলে? নিশাত ফোপাতে ফোপাতে বলল। তোমাদের কথা সারাক্ষণ মনে পড়ে। নিজের জীবনের প্রতি বিতৃষ্ণা কাজ করে এখন বাবা। সংসার আর ভালো লাগে না, আর যাব না ওই সংসারে। বলেই আবার কেঁদে দিল। নাসিরউদ্দিন বুঝলেন মেয়ের আক্ষেপ। তিনি বললেন। জামাই নাতি কই? নিশাত বাবার বুক থেকে উঠে চোখ মুছে বলল। শ্বশুর আব্বা
নাওয়ানকে নিয়ে বাইরে দাঁড়ানো ভুলেই গেছি। মা ভেতরে যাও। রাবেয়া খাতুন সম্মতি জানিয়ে ভিতরে চলে গেলেন। নিশাত বাহিরে গিয়ে মাহবুব আলমকে ভিতরে আসতে বললেন। মাহবুব আলম নাতিকে নিয়ে বাড়িতে ঢুকলেন। নাসিরউদ্দিন বন্ধুরূপী বেয়ানকে দেখে গোলাগুলি করলেন। মাহবুব আলম বললেন, কি রে, বাড়িতে যাওয়া যায় না? মেয়ে নেই দেখে ওই বাড়িতে পাই দিস না এখন? বেয়াই হয়ে না যাস, অন্তত বন্ধু হিসেবেও তো যেতে পারিস। নাসিরউদ্দিন বললেন, আরে ব্যস্ত থাকি ইদানিং, তাছাড়া জমি জমা দেখতে হয়, সময় হয়ে ওঠে না আগের মতো। তুইও তো আসিস না এখন। বলি মাহবুব আলমের কোলে নাতিকে দেখে হাত বাড়িয়ে দিলেন। নাহওয়ান মুখ ফিরিয়ে নিল। নানাকে চেনে না সে, এই প্রথম দেখলো, তাই মুখ ফিরিয়ে নিয়েছে। নাসিরউদ্দিন বললেন, আরে আমার নানু ভাই রাগ করেছেন, নানার কোলে আসবেন না? মাহবুব আলম নাতিকে উদ্দেশ্য করে বললেন, নানা ভাইয়ের কোলে যাও দাদু ভাই, ওটা নানা হয় তোমার। নাহওয়ান বলল, মাহবুব আলম মাথা নাড়িয়ে হ্যাঁ বললেন। নাহওয়ান নাসিরউদ্দিনের দিকে আবারও চাইলেন, তারপর দাদার ঘাড়ে মাথা ফেলে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, বাবা কই? বাবার কাছে যাব। বুবা বুবা। নাসিরউদ্দিন বললেন। তোর ছেলে কই? মাহবুব আলম কিছু বললেন না, নিশাতের দিকে নাতিকে বাড়িয়ে দিয়ে বললেন, এবার আমি যাই মা, তোমার শাশুড়ি বাড়িতে একা আছেন। না আব্বা, বসুন কিছুক্ষণ, কিছু মুখে দিয়ে তারপর যান। না রে মা, এখনই যেতে হবে, কাজ আছে, তুই সাবধানে থাকিস। নাসিরউদ্দিন মাহবুব আলমকে উদ্দেশ্য করে আবারও বললেন, প্রশ্নটা এড়িয়ে গেলে মনে হলো। তোর ছেলে কি জীবনেও ঠিক হবে না? আমার মেয়ের জীবনটা তোরা নষ্ট করেছিস, সাথে আমিও দোষী। এরকম অকর্মণ্য ছেলের কাছে কেন মেয়েকে বিয়ে দিয়েছিলাম? তোর ছেলে নাকি কাজ করবে বিয়ের পর, এসব বলে বিয়েতে রাজি করেছিলি। কই, সে তো এখনো কোনো কাজবাজ করে না। মিথ্যা বলছিলি কেন? শুধুমাত্র বন্ধুত্বের খাতিরে এত বড় ভুল সিদ্ধান্ত কেন যে নিয়েছিলাম, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। এর চেয়ে একটা চাষাবুষের হাতে মেয়ে দিলেও আজকে মেয়ের স্বামীর সাথে বাবার বাড়ি আসতে পারতো। মাহবুব আলম মাথা নিচু করে থাকলেন। নিশাত বাবাকে ধরে বলল, প্লিজ বাবা, আব্বাকে কিছু বলো না। ওই মানুষটার জন্য ফেরেস্তার মতো এই মানুষটাকে কথা শুনিও না। তাকে যদি দোষী করো তাহলে অর্ধেক দোষ তোমাদেরও আছে। তোমার সায় না থাকলে এই বিয়ে হতো না, তাই অহেতুক একে অপরকে দোষ দেয়া বন্ধ করো। নাসিরউদ্দিন ছল ছল চোখে বললেন, ঠিক বলেছিস, দোষ আমারও আছে। না হলে কেউ বেকার ছেলের কাছে মেয়ে বিয়ে দেয়? শুনেছিলাম বিয়ে হয়ে গেলে আল্লাহ রোজি রোজগার বাড়িয়ে দেয়, বেকারে কর্মসংস্থান জুটিয়ে দেয়। সেই হিসেবে দিয়েছিলাম, কিন্তু এমন হবে ভাবিনি রে। মাহবুব আলম আর দাঁড়িয়ে না থেকে চলে যেতে লাগলেন। নিশাত নাহওয়ানকে নামিয়ে দৌড়ে গিয়ে বলল, আব্বা, মেয়েকে রেখে চলে যাচ্ছেন? কথাটা শুনে মাহবুব আলম চোখের পানি আড়াল করে দাঁড়িয়ে গেলেন। চোখ মুছে ঘুরে বললেন, মেয়েকে তার আসল বাবার কাছে দিয়ে গেলাম, এই নকল বাবাকে কি দরকার? নিশাত দ্রুত এসে মাহবুব আলমকে জড়িয়ে ধরে ঝরঝর করে কেঁদে দিয়ে বলল, আসল নকল বুঝি না। আমার কাছে আমার দুই বাবাই শ্রদ্ধার, ভালোবাসার। নকল বাবা বলে আমাকে পর করে দিচ্ছেন কেন আব্বা? মাহবুব আলম নিশাতের মাথায় হাত ছেঁকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল। একদিন তুই অনেক সুখী হবি, দেখিস। নিশাত কাঁদতেই থাকলো। নাহওয়ান মাকে দেখা দেখি দাদার পা জড়িয়ে ধরল। জিনান আদাম। ইয়েস স্যার। কালো কোট ও মাথায় হ্যাট পরা নীল চক্ষু বিশিষ্ট জিনান আধাম নামক ব্যক্তিটি প্রত্যুত্তর করল। বুদ্ধিদীপ্ত মুখ ও অদ্ভুত তার গেট আপ। তার সামনে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের হেড বসা। হেড টেবিলে দুটো হাত এগিয়ে বললেন, হোয়াই ইজ ইয়োর ওয়ার্ক প্রসেসিং স্লোলি? আমি তো আমার সর্বোচ্চ এফোর্ট দিচ্ছি স্যার। আপনার কেন এমন মনে হচ্ছে যে কাজ স্লো এগোচ্ছে? হেড গম্ভীর মুখে বললেন, I have received some allegation about you, Adam, and my question is based on that. এলিগেশন? Yes, আধামের নীল চক্ষু দুটো কুঁচকে গেল। পরক্ষণেই তা স্বাভাবিক হয়ে গেল। সে ক্যাজুয়ালি বলল, কেমন এলিগেশন? সেটা জানিয়ে দেওয়া হবে। প্রায় অনেক দিন অন্য ডিপার্টমেন্টে ছিলে, এখন আবার ইন্টেলিজেন্স গ্রুপের সাথে কাজ করছো। তোমার অনুভূতি কেমন? গুড। হেড ভ্রু কুঁচকে বললেন, অনলি গুড? কাজে আগের মতো ফ্লো আসলেই আশা করি দ্রুতই ফ্যান্টাস্টিক অ্যান্ড আউটস্ট্যান্ডিং বলতে পারবো। বেস্ট অফ লাক। আশা করি দ্রুতই আগের মতো ব্যাক করবে। তোমার অন্যান্য এজেন্টদের সাথে কথা বলে নিবে।
অপরাধী কেউ যেন হাতের নাগাল থেকে বেরিয়ে না যায় সেদিকে অল টাইম ফোকাস রাখবে। খুব শীঘ্রই তোমার ব্যাস তোমার হাতে পৌঁছে যাবে। থ্যাঙ্কস স্যার। বলেই আধাম চমৎকার এক হাসি দিয়ে দাঁড়িয়ে গেল। হেড হাসির দিকে তাকিয়ে মুগ্ধ হলেন। সেও হাসির বিপরীতে মুচকি হেসে যাওয়ার জন্য ইশারা করলেন। আধাম ইশারা বুঝে মুখ গম্ভীর করে হেঁটে বেরিয়ে গেল। হেড তাকিয়ে রইলেন আধামের যাওয়ার দিকে। এই ইন্টেলিজেন্স গ্রুপের 3 জন তার স্নেহভাজন, জিনান আধাম, নেওয়াজ সাবির এবং মুনতাজির জায়েদ। কিছু মানুষের শিরা উপশিরা ধমনী পর্যন্ত ঘাড়তারামি প্রবাহিত হয়। এর উৎকৃষ্ট উদাহরণ মারওয়াজ আজাদ। বউ বাচ্চার অনুপস্থিতি তাকে বিন্দুমাত্র হতাশ করল না, দুঃখে ছুঁতে পারল না। স্বাভাবিক নিয়মেই খাচ্ছে ধাতে ঘুমোচ্ছে আর বাহিরে টহল দিয়ে বেড়াচ্ছে, যেন সে পিওর সিঙ্গেল পুরুষ। সে যে 2 বছর বয়সী একটি পুত্র সন্তানের বাবা, সেটাও বোধ করি 2 দিনই ভুলে বসে আছে। মাহবুব আলম বড় পুত্রের সাথে কথা বলে পুরোপুরি বন্ধ করে দিয়েছেন। নিশা চলে যাওয়ার পরদিন মারওয়ানের বউ বাচ্চার প্রতি অনীহা, নির্লিপ্ততা দেখে চিল্লাচিল্লি করে প্রেশার বাড়িয়ে বিছানামুখী হয়েছেন তিনি। অথচ তার গুণধর বড় পুত্র ছিল একেবারে নির্লিপ্ত, যেন এসব কথা কানেই ঢোকেনি তার। সেই থেকে একটা শব্দ মাহবুব আলম খরচ করেনি। আর অন্যদিকে মারওয়ানের এই দিকে বিশেষ নজর নেই। সে সকাল সকাল বের হয়ে যায়, ফিরে একেবারে রাতে। কোথায় থাকে, কোথায় খায়, কি করে তা জিজ্ঞেস করলেও তার কোনো সদুত্তর পাওয়া যায় না। ঘরে এসেই গভীর ঘুমে তলিয়ে যায়। ফোন দিয়ে একমাত্র বাবা নেওটা ছেলের খোঁজ পর্যন্ত নেয় না। অতটুকু ছেলে তাকে ছাড়া কেমন আছে, কি করছে? আপাত দৃষ্টিতে নিজের স্ত্রীকে না হয় বাদই দিল, কিন্তু সন্তানের প্রতি এরকম বিমুখ দায়িত্বজ্ঞানহীন বাবা আর একটাও আছে কিনা সেটা আসলেই ভাবনার বিষয়। মারুন ঘরে ঢুকে বিছানায় ঘামে ভেজা শার্ট খুলে রাখলো। তারপর হাত পা ছড়িয়ে চোখ বুঝলো। ক্লান্তিতে চোখ বুজে আসার সময় বুকটা ভার ভার লাগলো। মনে হচ্ছে বুকের উপর কেউ শুয়ে আছে। আচমকা চোখ খুলে তাকিয়ে দেখলো কেউ নেই। তার বুকটা খালি। আশেপাশে তাকিয়ে কি যেন খুঁজলো। এরকম বুক বেয়ে ওঠার স্বভাব তো না হুয়ানের, কিন্তু ও আসবে কোথা থেকে? স্বপ্ন দেখছে সম্ভবত। মারওয়ান মাথা থেকে এসব ঝেড়ে চোখ বুজে ঘুমের দেশে তলিয়ে গেল। মাঝরাতে ঘুম ছুটে গেলে মারওয়ান উঠে বসলো। খিদে পেয়েছে তার। নিশা চলে যাওয়ার 3 দিন হলো। 2 দিন ধরে ঘরের মানুষদের সাথে অঘোষিত যুদ্ধ চলছে তার। ঘরে খায় না সে। আজকেও তার ব্যতিক্রম হয়নি, কিন্তু আজ এই মাঝরাতে খিদে লেগেছে তার। সে খাট থেকে নেমে দরজা খুলে রান্নাঘরের উদ্দেশ্যে বেরোলো। ঘরের সামনে লাইটের আলো উঠোনে আলোকিত করে রেখেছে। সে ধীর পায়ে হেঁটে রান্নাঘরের দরজা খুললো। লাইট জ্বালিয়ে পাতিলের ঢাকনা উঠিয়ে দেখলো কোনো খাবার আছে কিনা। পাতিলে সামান্য ভাত ও তরকারি ছিল। মারওয়ান হাত ধুয়ে প্লেটে ভাত তরকারি বেড়ে নিল। রান্নাঘরের মেঝেতে বসে ভাত খেতে লাগলো। ভাত খেয়ে প্লেট ধুয়ে রেখে দিল। তারপর রান্নাঘরে বাতি নিভিয়ে দরজা আটকে ঘরের উদ্দেশ্যে হাঁটা দিল। পথিমধ্যে কারো ডাকে থেমে গেল। ঘাড় ঘুরিয়ে দেখলো মাহাদি দাঁড়ানো। মাহাদি হেঁটে এসে বড় ভাইয়ের সামনে দাঁড়িয়ে বলল, ভাইয়া, নাহওয়ান ভাবিকে আনবে না? মারওয়ান লুঙ্গি ধরে বলল, তোর ভাবি আমাকে বলে গিয়েছিল নাকি? আমি আনবো কোন দুঃখে? তোমার এত উদাসীনতা কিন্তু ভালো নয় ভাইয়া। এতদিনের সংসারে স্ত্রী সন্তানের প্রতি এতটুকু একটুও মায়া জন্মেনি তোমার? ভাবিকে বাদ দিলাম, নাহওয়ানকেও কি তোমার মনে পড়ে না? বাবা মা তোমার তোমার এরকম উদ্ভট কার্যক্রমে খেপে গেছেন। মারওয়ান হামি দিয়ে বলল, আমার ঘুম পাচ্ছে, এসব বিষয়ে পেঁচাল বাড়তে ইচ্ছে করছে না, ঘুমিয়ে পড়। বলেই হেঁটে ঘরে চলে গেল। মাহাদি দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় ভাইয়ের চলে যাওয়া দেখলো। ফোঁস করে নিঃশ্বাস ফেলে কত কিছু ভেবে গেল। বড় ভাইয়ের মতিগতি বোঝা বড় দায়। বড় ভাই কি কোনোদিন স্বাভাবিক হবে না? এরকম রোবটের মতো স্বভাব কতদিন থাকবে? আদৌ কোনোদিন পরিবর্তন হবে? কি হবে ভবিষ্যৎ? মহান রব ফয়সালা করে দিক। আর কিছু ভাবতে পারলো না সে। চিন্তিত ভঙ্গিতে ঘরে চলে গেল। নিশুতি রাত। গুনগুন করে কান্নার আওয়াজে ইহাবের ঘুম ভেঙে গেল। মানহা ঘুমের ঘরে গুনগুন করে কাঁদছে। বিষয়টা ইহাব গত রাতেও খেয়াল করেছে। আগে কাঁদতো কিনা সে জানে না। ইহাব ঘুম ঘুম চোখে উঠে বসলো। ড্রিম লাইটের আলোতে ঘুমন্ত মানহার দিকে চাইলো। ইহাব গায়ে হাত রাখতে চেয়েও রাখলো না। মানহার দিকে কিছুটা এগিয়ে গিয়ে আস্তে করে ডাকতে লাগলো, মানহা, আয় মানহা। মানহা ঘুমের মধ্যে কেঁপে উঠল। ইহাব মানহাকে কাঁপতে দেখে কিছুটা ভয় পেল। মানহার শরীরে হাত দিল যেন কাঁপুনি কমে। মানহা কাঁপতে কাঁপতে এরকম স্থির হয়ে গেল, ঘাম ছেড়ে দিয়েছে তার শরীরে। ইহাব মানহার শরীরে মৃদু নাড়ি আবারও ডাকলো, মানহা, মানহা। মানহা এপাশ ফিরে ইহাবের হাত জড়িয়ে ধরে বলল, আম্মু, আমাকে শক্ত করে জড়িয়ে ধরো, আমার ভীষণ ভয় করছে, ওরা আবারও এসেছে।
বলে ইহাবের হাত শক্ত করে পেঁচিয়ে ধরল। ইহাব ভ্রুভাঁজ করে চাইল কারা আবার এসেছে। মানহাকে ডেকেও কোনো সারা শব্দ পেল না। অনেকক্ষণ ধরে হাত শক্ত করে ধরায় ঝিরঝির করে উঠল হাতখানা। হাত ছাড়াতেও পারছে না। এমনিতেই ঘুমের 12টা বেজে গেছে। অগত্যা চুপচাপ বসে রইল। ভোর 4টা। মানহা নড়ে চড়ে উঠল। চোখের পাতা ধীরে ধীরে খুলে গেল। দৃষ্টিতে ধরা দিল আলো আধারের মিলেমিশে একটি ছায়ামূর্তি, যে তার সামনে ঝুঁকে রয়েছে। মানহা চাহক চুকিয়ে গেল। ভয়ে হাত পা অবশ হয়ে আসলো তার। ছায়ামূর্তিটি এগিয়ে আসতে নিলে মানহা ভূত ভেবে সর্বশক্তি দিয়ে চর বসিয়ে দিল। অপরদিকে চর খেয়ে ঘুমন্ত ইহাব বোকা বনে গেল। মাথার নিচে এক হাত রেখে কখন ঘুমে ঢলে পড়েছিল খেয়াল নেই তার। তার ঘুমন্ত মাথা ঝুঁকে মানহার দিকে আসলে মানহা ভয় পেয়ে অপ্রত্যাশিত কাণ্ড ঘটিয়ে ফেলে। কি থেকে কি ঘটে গেল মস্তিষ্কে সিগন্যাল দিতেই রাগে ফেটে পড়ল ইহাব। মানহা কাঁপতে কাঁপতে দ্রুত শোয়া থেকে উঠে টেবিল ল্যাম্প জ্বালালো। পাশে তাকিয়ে দেখলো ইহাব গালে হাত দিয়ে রক্ত চক্ষু নিয়ে তার দিকে তাকিয়ে আছে। মানহা ঢোক গিলে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? ইহাব গম্ভীর বদনে বলল, তুমি আমাকে থাপ্পড় দিলে কেন? দুঃখিত, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম খারাপ জাতীয় কিছু। সরি। সরি? জুতা মেরে গরু দান? মানহা মুখ নামিয়ে বলল, আপনি আমার দিকে ঝুঁকেছিলেন কেন? সুখে? আমার তো সুখের কমতি নাই। মাঝরাত্রিরে হঠাৎ ছোড়ে পুলক দিয়ে উঠছিল তো, তাই ভাবলাম একটু ঝুঁকে কমাই। মানহা মুখ কঠিন করে বলল, বাজে কথা বলছেন কেন? বাজে কথা? আমাকে টাচ করবে না, এসব আমি কমফোর্টেবল নই। কথা কথা গায়ে পড়ুন কেন? আমার থেকে দূরত্ব বজায় রেখে চলবেন, যতদিন না আমি কমফোর্ট ফিল করি। ব্লা ব্লা ব্লা। মানহা চোখ কুচকে বলল, কি বলতে চাইছেন সরাসরি বলুন। আমার কথা আমাকে শোনাচ্ছেন কেন? ইহাব ঠান্ডা গলায় বলল, এত ডায়লগ দিয়ে সে আমার গায়ে পড়ার লজিক কি ভাই? মানহা বিভ্রান্ত হলো। সদ্য ঘুম থেকে উঠে নিউরনে কথাগুলো সংযত করতে পারল না। ঘুমের কারণে মাথা ভার ভার লাগছে। চোখ কুচকে বলল, কিছু খেয়েছেন নাকি? কে আপনার গায়ে পড়েছে? আপনার মতো লুজ ক্যারেক্টার আমার না। ওকে, চোখ সরান। ইহাবের রাগ আকাশ ছুল। ইহাব শোয়া থেকে উঠে বসে নিজের হাত ছাড়তে ছাড়তে বলল, কার ক্যারেক্টার লুজ সেটা তো দেখলামই। মুখে খালি বড় বড় কথা। সারা রাত আমার হাতের সাথে ছাপটা ছাপটি করে এখন আমার উপর উল্টো দোষ দেওয়া হচ্ছে। উফ, চিপকে হাতে রস বের করে ফেলেছে মনে হয়। এই ব্যথা কতদিন থাকে কে জানে। আমার হাত গাল কি তোমার সম্পত্তি যে যখন ইচ্ছে তখন চেপে ধরবে, থাপড় মারবে? সারা অকৃতজ্ঞ মেয়ে মানুষ। মানহা কিছুই বুঝতে পারল না। লোকটার হাত তার মাথার নিচে গেল কি করে। মানহা ভ্রু কুচকে বলল, হাতের সাথে ঝাপটা ঝাপটি? ইহাব দুহাত এগিয়ে দিয়ে বলল, হ্যাঁ, না বুঝতে পারলে আসো, তোমাকে চাপটে বুঝাই। মানহা দূরে সরে বলল, দূরে থাকুন। আপনি আপনার জায়গা ছেড়ে আমার জায়গায় এসেছেন কেন? তোমার যে রাত্রের বাতিক আছে তার জন্য। রাত্রের বাতিক মানে? রাত্রের বাতিক মানে ঘুমের মধ্যে হাঁটা, কথা বলা, ভেউ ভেউ করা ইত্যাদি ইত্যাদি। ভেউ ভেউ কি? গুনগুন করে কাঁদা। মানহা মুখ শক্ত করে রাখলো। ইহাব আবারও বলল, তোমার চেন টেনের আঁচড় আছে নাকি? তাই তো বলি, তোমার বাপ ভাই বেশি রেক না করে আমার ঘাড়ে গুছিয়ে দিয়েছে কেন? উপরে উপরে আমাকে দেখতেই পারে না, এখন মেয়ের দোষ ত্রুটি লুকিয়ে পরের ছেলের হাতে তুলে দিয়েছে। ভুট্টোতে ধরলে যেন পরের ছেলের ঘাড়ে আগে মটকায়। এত শেয়ানা তোমার পরিবার। মানহা এবার মুখ টান টান করে আওয়াজ উঁচু করে বলল, আপনি কিন্তু বেশি বেশি বলছেন। না জেনে পটর পটর করছেন কেন? আমার কোনো কিছুর আচর টাচর নেই, সম্পূর্ণ স্বাভাবিক আমি। ইহাব হামি দিয়ে বলল, হ্যাঁ, তার নমুনা তো 2 রাতেই দেখিয়ে দিয়েছ। মানহা আর কিছু বলল না। কথাই কথা বাড়ে, তাই চুপচাপ অজু করার জন্য বাথরুমের উদ্দেশ্যে হাঁটা দিল। ইহাব মানহাকে চলে যেতে দেখে পিছন থেকে বলল, এখন ভালো হচ্ছে কেন? ভাই বোন দুটোই ধুরন্ধর। কোনো উত্তর দিতে না পারলে হয় ছ্যাদ করে উঠবে, নয় পালিয়ে যাবে। মানহা হাঁটা থামিয়ে বলল, পায়ে পা লাগিয়ে ঝগড়া কিভাবে করতে হয় সেটা আপনার কাছ থেকে শেখা উচিত। দেখছেন বিষয়টা এড়িয়ে যাচ্ছি, তবুও খুঁচিয়ে খুঁচিয়ে ঝগড়া করতে চাচ্ছেন। ঘুমের ঘরে মানুষ কত কিছুই তো করে, সেটা কি মনে রেখেছি? কি এক্সপ্লেন করব? বলে মানহা গটগট করে হেঁটে বাথরুমে চলে গেল। ইহাব গাল হাতাতে হাতাতে বলল, বেয়াদব মেয়ে, ছোট্ট মরিচ কিন্তু ঝাল মা গো মা।
নাসির উদ্দিন বাজারে গিয়েছেন। নিশাত ফাঁকা উঠোনের মাঝখানে মোড়ায় বসা, চুলগুলো খুলে দেয়া। নিশাতের চুলে তেল দিয়ে দিচ্ছে তার মা রাবেয়া খাতুন। একটু আগে নিশাত তার ছোট বোন নাজিয়ার মাথায় তেল দিয়ে দিচ্ছিল, তখন রাবেয়া খাতুন জোর করে বড় মেয়ের মাথায় তেল লাগাতে বসে গেলেন। নিশাত খাটো দেখে তার চুল বড় বড় লাগে, যদিও অনেকদিন ধরে চুলের যত্ন নেওয়া হয় না। বিয়ের পর থেকেই চুলের যত্ন তেমন একটা নেওয়া হতো না, তারপর নাহন হওয়ার পর থেকেই তা একেবারেই বন্ধ হয়ে গেছে। আগের কথা ভাবতে ভাবতে ফোঁস করে দম ছাড়লো নিশাত। নাজিয়া নাহওয়ানকে নিয়ে খেলছে। নাজিয়া এবার ক্লাস 10-এ পড়ে। রাবেয়া খাতুন মেয়ের মাথায় তেল লাগাতে লাগাতে বললেন,